ওয়েলকাম ব্যাক পায়েল স্টোরি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে বৃহস্পতিবার, প্রায় বেলা 10টা মতো বাজে। সকাল সকালে উদয়পুরের সিটি প্যালেসে পৌঁছে গেছি। দিনের আর্ধেকটা সময় বোধহয় আজ এখানেই কাটবে, 5-6 ঘন্টা তো বটেই। ওই একটা ছোট্ট গাড়ি যে গেল, আমরা ঠিক ওই রকম গাড়ি করেই এখন সিটি প্যালেসের মধ্যে যাচ্ছি। এই লেকটার নাম পিছুলা লেক। আর এই বাড়ি ঘরগুলো যে দেখতে পাচ্ছ, সবই কিন্তু হোটেল। আর জানোই তো, ডেস্টিনেশন ওয়েডিং এর ক্ষেত্রে উদয়পুর একটা প্রমিনেন্ট প্লেস। কতদিনের জমানো মনের ইচ্ছাটা আজ পূরণ হলো। সবসময় ভাবতাম সময় সুযোগ হলে পরে একবার উদয়পুরের সিটি প্যালেসটা রায়দি থেকে ঘুরিয়ে আনবো। ওরাও তো বরাবরই ওই গল্প ছবিতে দেখে আসছে, সেই মতো আজ ভারী খুশি। চারিদিকে একটা মিনাকারি কাজের ছোঁয়া সর্বত্র। আর সেই সঙ্গে দেখছো কি বড় বড় পাথর কেটে মূর্তি বানানো সব। আমরা যেখান থেকে গাড়িতে উঠলাম, সেই পার্কিং এরিয়া থেকে সিটি প্যালেসটা প্রায় 20-25 মিনিটের দূরত্ব। গাড়িতে আসার ফলে অবশ্য মিনিট 5-7 মতো কম লাগবে। অনেককে দেখলাম হেঁটে আসছে, তবে সেটা কিন্তু একটুখানি মুশকিলেরই ব্যাপার। বেশ অনেকটা রাস্তা জানো তো। আর সেই সঙ্গে আজকে যা গরম বাবা! তবে আমাদের খানিকটা দেরি হয়ে গেছে। আসলে টিকিটটা যে 1 মিনিট ভ্যালিডেশন, সেটা আমরা বুঝতে পারিনি। আর এই পার্কিং এরিয়াতেই একটা টিকিট কাউন্টার রয়েছে, ওখান থেকে টিকিটটা কেটে এই সিটি প্যালেসের মূল ফটোকপি বুক করতে হবে। আবার যখন রিটার্ন করব, এখানে যে টিকিট কাউন্টারটা দেখতে পাচ্ছ, সেখান থেকে টিকিট কেটে গাড়ি বুক করতে হবে। এই পৌঁছে গেছি, চলো দেখি। ধীর পায়ে এগিয়ে যাই। কি দারুণ লাগছে না জায়গাটা! অনেক দিনের ইচ্ছা ছিল গো, আজকে সেটা পূরণ হচ্ছে। এটা হচ্ছে রাজপ্রাসাদের প্রবেশদ্বার। সর্বত্রই একটা মিনাকারি কাজের ছোঁয়া। আর সামনে হাতের মূর্তিটা দেখলে কত বড়! আজ যেন সত্যি মনে হচ্ছে ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। গাইড ভদ্রলোকে এসে পড়েছেন, বেশ অনেক গল্প শোনার রয়েছে। আর সামনে যে দেখছো, এগুলো সবই রেস্টুরেন্ট। এবার মনে হচ্ছে একটু জোর পায়ে হাঁটতে হবে। ভদ্রলোকও রওনা দিয়ে দিয়েছেন, চলো ভেতরটায় প্রবেশ করি। মধ্যেখানে খোলা চাতাল, আর চারিদিকে রাজপ্রাসাদ। কি সুন্দর না জায়গাটা! এইসব ছবিগুলো এত জ্বলজ্যান্ত, আর তার সঙ্গে मीनाकारी काजे ছোঁয়া। सबसे पहले वो उदय सिंह है, इसलिए शहर का नाम उदयपुर पड़ा उनके नाम। फिर उनके बेटे वो महाराणा प्रताप जिन्होंने हल्दी गाड़ी की लड़ी लड़ी। फिर अमर सिंह, करण सिंह, ऐसे 22 राजाओं ने पहले से लड़ा, किसी एक राजा ने लड़ा। अभी महाराणा प्रताप के वंशज रह रहे हैं, पता आपको राजा का महल है। अभी राजा है, उनका नाम है लक्ष्यराज सिंह। ये राजा बड़े 2 अप्रैल को, उनके फादर एक्सपायर हो गए थे 16 मार्च। अच्छा, फोटो बताएंगे आपको। वो 2 होटल है, उनका प्राइवेट है, 60-40%। वो अकबर से मिल गया था, उसको मिल गया। मान हाथी के महाराणा प्रताप घोड़े पे, घोड़ा जंप करता है, दोनों पाँव हाथी के ऊपर सवार होते हैं, चेतक घोड़े का पाँव कट जाता है। चेतक घोड़ा घायल होने के बाद ये 22 की रिवर बनास ये जंप करने के बाद महाराणा प्रताप घोड़ा चेतक हो जाता है वीडियो में। और चेतक घोड़े का संबंध दिखता है यहाँ से 45 है। हल्दी घाटी, नागरा, इधर हथियार बताएंगे महाराणा प्रताप को, भाला, तलवार यहाँ की आपको। উনি যেটা বললেন তোমাদেরকে একটু ছোট্ট করে বুঝিয়ে দিই। মহারাণা উদয় সিং টু এই প্যালেস আর সেই সাথে উদয়পুর সিটিটার প্রতিস্থাপক। তবে এই রাজ পরিবারের ব্যাপ্তি ছড়িয়ে পড়ে মহারাণা প্রতাপের সময় থেকে। মহারাণা প্রতাপ ছিলেন 13th রুলার অফ দিস কিংডম। দ্য ব্যাটল অফ হলদিঘাটি কিংবা হলদিঘাটির যুদ্ধে কিন্তু মহারাণা প্রতাপকে অনেকটা উচ্চ আসনে নিয়ে যান। দাঁড়াও, উনি কি বলছেন কি শুনে নি, তারপর তোমাদেরকে বলবো খন। एकलिंग जी के इष्ट देवी शिव जी का मंदिर है। यहाँ से 20 किलोमीटर एकलिंग जी, नागरा, एकलिंग जी। এই ডিসপ্লে বোর্ডটায় বংশ পরম্পরায় রাজা, তার ছবি ও সালটা লেখা রয়েছে। जोधपुर, जैसलमेर, एक बार आपका टिकट यहाँ बताओ, बड़ा वाला टिकट 1576 সালে মহারাণা প্রতাপের সঙ্গে মুঘল সম্রাট আকবরের যুদ্ধ লাগে। তার একটাই কারণ ছিল, আকবর বরাবরই চেয়েছিল একটা পাকাপোক্তভাবে বাণিজ্যিক রাস্তা খুলতে গুজরাট পর্যন্ত, যেটা উদয়পুর বা মেওয়ার রাজ্যের মধ্যে দিয়ে যাবে। মহারাণা প্রতাপ সেটা কখনোই রাজি হননি এবং উনি মাথা নোয়াননি। তার ফলেই এই হলদিঘাটির যুদ্ধ। এই ঘরটাতে মহারাণা প্রতাপ ও তার ঘোড়ার একটা রেপ্লিকা স্থাপন করে রাখা আছে। এই গাইড ভদ্রলোককে যতই দেখছি বেশ অবাক হচ্ছে। এত কথা বলার মাঝেও যেখানে দেবদেবীর দর্শন পাচ্ছে, টুক করে গিয়ে মাথাটা ঠেকিয়ে আসছে। সত্যি তো, এটাই আমাদের হিন্দু ধর্মের সৌন্দর্য। আগেকার দিনে যুদ্ধের সাজ পোশাক, চামড়ার বর্ম, লোহার বর্ম
বা লোহার ঝাল করাও বর্ম চোখে পড়ল, আর সেই সঙ্গে বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র। तलवार के साथ बंदूक लगा हुआ है, तलवार से तो पिस्टल लगा हुआ है, ये सारे 3 मान के पास एक এই গোল চাকতিটা ঢালেরও কাজ করতো, আবার বন্দুকেরও। फेमस है मीनाकारी काम होता है ना, मीनाकारी, हाँ हाँ हाँ। मीनाकारी और कुंदन का काम होता है, ये कॉलेज के अंदर होता है मीनाकारी काम, ये आइवरी का हाथीदार का है। এই রাজবংশে পরম্পরা অনুক্রমে যেসব অস্ত্রশস্ত্র, সামরিক সাজসজ্জা ব্যবহার করা হতো, সেইগুলো এখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা রয়েছে। এইটি হচ্ছে মহিলাদের বর্ম। আগেকার দিনে যখন নারীরা যুদ্ধক্ষেত্রে যেতেন, সেই সময় এরকম একটা লম্বা লোহার বর্ম পরে ওনারা যুদ্ধ করতেন, আর তার সঙ্গে এইসব সাজ সরঞ্জাম। সত্যি কত কিছু দেখার রয়েছে। এই দেখো না, সুন্দর করে আবার এখানে দেখছি ডিসক্রাইব করে রাখা রয়েছে। আবার এসব ঢাল তলোয়ারের নিচেও দেখছি কয়েকটা জায়গায় লিখে লিখে বর্ণনা করা রয়েছে, কি মেটেরিয়াল দিয়ে তৈরি বা কোন রানী রাজা ব্যবহার করেছিলেন, এসব টুকটাক জিনিস। ওইখান থেকে বেরিয়ে পড়েছি, এবার যাবো পাশের মিউজিয়ামে। কি সুন্দর দেখো, সেই এয়ারপোর্টের মতো ব্যাগ চেকিং কাউন্টার। বাবা, হাতিটা দেখেছো কি সুন্দর আঁকা না, আর এত ইলাস্ট্রেটিভ, অদ্ভুত সুন্দর হাতের কাজ। उनका रूम आएगा, आपको पूरा बताएंगे दिल्ली के बारे में, ठीक है। उनका जो व्हील चेयर হাত ব্যাগগুলো চেক হয়ে গেছে, এবার দেখি টুকটুক করে পাশের মিউজিয়ামে যাই। এই ছবিগুলো যে দেখছো, এগুলো সবই এই বংশের যারা বিখ্যাত রাজা ছিলেন তাদের অয়েল পেন্টিং এর ছবি। আর লাস্টের যে ফটোটা দেখছো, উনি কিন্তু প্রেজেন্ট কিং অফ দিস কিংডম। ওনার নাম লক্ষরাজ সিং। কি সুন্দর লাগছে না এই জায়গাটা দিয়ে ঢুকতে, মনে হচ্ছে যেন সেই মেট্রো স্টেশন বা এয়ারপোর্টের মতো। এখানে আবার টিকিট করতে হতো, এই গাইড ভদ্রলোকে করে নিয়েছেন। এন্ট্রান্সের দরজাটা দেখছো কি ভারী সুন্দর। এই ভদ্রলোকের যে কি নাম, সে আর বাকে চক্রে কারোরই জানার সুযোগ হয়ে ওঠেনি। দাঁড়াও তো শুনি উনি কি বোঝাচ্ছেন। माना पड़ता है कि पौधे कलर की चाहिए, ये सब ग्लास का काम है, पेंटिंग में ग्लास मिले हुआ ग्लास, ये सारा बेल्जियम में ग्लास वर्क। কি এগুলো? ये श्रीनाथ जी, आप नांदरा जाओ, नांदरा श्रीनाथ जी, हाँ। इसमें 18 टेबल आता है, शिव जी का मंदिर है। ये टाइम 1930 का सर, 19 टाइम इंग्लैंड से मंगवाया चलेगा। 1930। अब आपको चलो, 100 বছর পুরনো টাইলস। চলো। এখানে একটা কথা না বললে নয়, এই মেওয়ার রাজ্যে কিন্তু মহাদেবকেই পুজো করা হয়, বা তার বিভিন্ন नाम রূপে। था गोस्वामी प्रेमगिरी। उन साधु ने बोला, राजा यहाँ पे महल बनाओ, यहाँ पे तो कोई अटैक नहीं होगा, इस महल पे तो कोई अटैक नहीं होगा। और इस महल के जो राजा बनते हैं ना, उनका रात के लिए क्या होता है, कोरोनेशन। कोरोनेशन ये सेरेमनी, होता है, हाँ। 2 तारीख को हुआ अप्रैल को। ये ऊपर कलर को ग्लास खिड़कियाँ तो गाने के लिए होती, क्योंकि पहले पर्दा सिस्टम होता रास्ता। রাজপ্রাসাদে পুজো ঘর, বংশ পরম্পরায় রাজারা এখানে এসে পুজো করতেন। আর সেই সঙ্গে দেখো না, মীরাবাই গান শোনাচ্ছে বসে। ওই ছবিটা যে কি অসাধারণ সুন্দর, জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারলে। কি দারুণ না জায়গাটা, এ যেন মনে হচ্ছে সিনেমা ছবি সেটে চলে এসেছি। আগেকার দিনে এইগুলো দিয়ে রাজদ্বার বন্ধ করা হতো, ল্যাচ বা লক। ये मंदिर के ऊपर बना है, लोग पाँव नहीं रखे मंदिर के ऊपर। जब नए राजा बनते हैं, तब इसमें 1 लाख के करीब लोगों को 75% मंदिर बनाए। এই দরজাটার উপরে দেখো লাল রং দিয়ে কিছু লেখা রয়েছে বা ইন্ডিকেট করা রয়েছে। রাজপ্রাসাদের প্রত্যেকটা দরজায় এইরকম মাথা নিচু করে ঢুকতে হবে, লম্বাতেও বেশ ছোট। দেখি এবার এখানে ভদ্রলোক নিয়ে এলো, কি বোঝাবে। बारी महल। गार्डन, यहाँ पे राजा महाराजा ने होली खेलते थे। होली का फोटो ले लो इनका, फोटो ले लो। नहीं होली के लिए दिया ना बेटा, एक फोटो ले लो, आप यहाँ बैठो, हाँ हाँ हाँ, इट्स फाइन। ফটো ले लो। उनको वहीं बैठे रहने दो, रेस्ट हो जाएगा। একজন আর্টিস্ট কি সুন্দর ছবি তৈরি করছে, পেন্সিল স্কেচ রয়েছে দেখলাম, তার সঙ্গে কফি আর্ট। এই মহলটা ঘুরে দেখানোর আগেই উনি বললেন এখানে লাইন দিয়ে দাঁড়াতে। ওই ছোট জানলাটা দিয়ে নাকি সিটি প্যালেসের পেছন দিকটা দেখা যায়, অর্থাৎ লেক পিছড়ার অংশটা। ओबराय उदय विलास होटल, सबसे महंगा होटल है। ये दीवानी मूवी का शूटिंग अंबानी की बेटी का रिसेप्शन है। ক্যামেরাটা আর একটু ঘোরালে পরে হাতে উদয়পুর শহরটা এখান থেকে দেখা যায়। কি অসাধারণ না। এই নিচে দুটো হাতির স্ট্যাচু দেখছো যে, এই গল্পটা পরে বলছি। তার আগে এই দেখো না, বারান্দা মতো যে ছোট্ট জায়গাটা রয়েছে, এখানে বসে রাজা নিজে ওই হাতির যুদ্ধ দেখতেন। মজা আনন্দের জন্য দুটো হাতিকে দেওয়ালের দুপারে দাঁড় করে দেওয়া হতো এবং তাদের মধ্যে টাগ অফ ওয়ার করানো হতো। এমন এক এক সময় হতো যে দেওয়াল ধসে যেত, ওইটাই ওইখানে ছবির মাধ্যমে বোঝানো রয়েছে।
फंडेड टिकट है क्रिस्टल गैलरी का। क्रिस्टल गैलरी का ये पानी के अंदर जग मंदिर बाय बोट जाते थे, इसका भी टिकट है 600। ये पुरानी कार है, विंटेज कार कलेक्शन यहाँ से क्यों दूर है। ये राजा साहब की तो होटल है, अपन घूम रहे हैं ना, इसके अंदर तो होटल भी है। अच्छा पैलेस के लिए पूरा पैलेस आपको समझ में जग मंदिर जेटा ड्रोन सबसे बड़ा मैंने ड्रोन से लिया। ড্রোন ক্যামেরার মাধ্যমে পুরো সাম্রাজ্যের ছবিটাই আমাদের চোখের সামনে। আমরা এখন স্টার্টিং পয়েন্টে রয়েছি, আর এখান থেকে যদি যেতে হয় বিভিন্ন উপায় রয়েছে। আমাদের আর অত সময় নেই, আর সত্যি কথা বলতে গেলে টাকাও প্রচুর গো, সেও ক্ষমতা নেই অতগুলো। যাকে চলো, এটা হচ্ছে রাজারানীর শয়নকক্ষ। পুরোটাই কাচের তৈরি, সেই সঙ্গে কিছু কিছু জায়গায় বেলজিয়াম গ্লাসও রয়েছে। বংশ পরম্পরায় রাজারানী ওই ঘরেই শুতেন। ঐতিহাসিক যুগের পাখা, কি অন্যরকম দেখতে না। চলো, এই ছোট জানলাটা দিয়ে তোমাদেরকে উদয়পুর শহরটা আরেকবার দেখাই। কি সুন্দর লাগছে না, দূরে পাহাড়, সামনে রং বেরঙের বাড়ি। এই প্যালেসের একটা অংশ থেকে যেমন লেক পিছলা অন্যান্য হোটেলগুলো দেখা যায়, তেমন এদিকটা থেকে আবার দেখছি খুব সুন্দরভাবে প্রায় পুরো উদয়পুর শহরটাই দেখা যায়। দূরে যে পাহাড়গুলো দেখছো, খানিকটা আবছা মতো লাগছে না? দাঁড়াও, ক্যামেরাটা একটু ঘোরাই, তাহলে পরে আরো সুন্দর দৃশ্য দেখতে পারবে। এই দেখো, অবশ্যই কিন্তু জানিও কমেন্টের মাধ্যমে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আরেকটা মজার জিনিস দেখবে, বাড়িটার মাথায় কি সুন্দর সুইমিং পুল ছিল। রানীর মহলের আরেকটা দিকে চলে এসেছি, সেখান থেকে লেক পিছলার খানিকটা অংশ দেখা যায়, রানীমার দোলনা। আর এই ঘরগুলো যে দেখছো, রানীমার সঙ্গে কেউ দেখা করতে এলে পরে এইখানে বসে ওনারা কথাবার্তা বলতেন। আর এই কার্পেট গুলো যে দেখছো পাতা রয়েছে, সবই কিন্তু কয়েদিদের বানানো, কয়েকশো বছর আগের জিনিস, অথচ কি সুন্দর এখনো রয়েছে দেখো, আর ভারী ওয়েল মেনটেন্ড। আর এই ছোট্ট মতো ঝুল বারান্দাটা যে দেখছো, এখানে রাজা বসতেন, আর নিচে চাতালে সভাসদরা বসে মিটিং হতো, কিংবা কখনো কোনো আলাপ আলোচনা এখান থেকেই করতেন। এবারের ওপরের তলায় উঠতে হবে, চলো দেখি। गोपाल सिंह जी, अच्छा उसके बाद गवर्नमेंट आ गई। রাজার বাথরুম, তবে জিনিসগুলো দেখলাম ভারী সুন্দর করে প্রিজার্ভ করা আছে। এই যে দুটো দরজা দেখছো, এখানেও কিন্তু একটা গল্প আছে। দুটো দরজাই দেখে মনে হবে কাঠের, কিন্তু একটা পুরোপুরি সিমেন্টের দরজা, সেটা বন্ধ। কিন্তু কেউ যদি নক করে, তাহলে যেন মনে হবে কাঠের উপরে নক করছি। শত্রুপক্ষের থেকে বাঁচার জন্য ওই বিভ্রান্তকারী উপায়টা অবলম্বন করা। সূর্য দেবতার ঘর, এখানে এসে বংশানুক্রমে রাজারা পুজো করতেন। তবে তার একটা নিয়ম ছিল, বর্ষাকালে কিংবা যে কোনো মেঘলা দিনে যেদিন সূর্য উঠত না, ওনারা এখানে এসে পুজো করতেন। এই ছোট জানলাটা যে, ওইখান দিয়েই প্রথম সূর্যের রশ্মি এই রাজপ্রাসাদে প্রবেশ করতেন। বাবা দেখেছো করিডোরটা কত সরু, আর সেই রকম খাড়াই সিঁড়ি। পৌঁছে গেছি রানীমার হেসেল ঘরে। এইসব জিনিসপত্রগুলো দিয়ে প্রত্যেকদিন রাজবাড়িতে রান্না হতো। তবে এক ধাপ উঠলে পরে দেখা যায় রানীমারা এইখানে দাঁড়িয়ে বংশানুক্রমে গোপালের জন্য রান্না করত। এই রাজবাড়ি গোপালের একনিষ্ঠ ভক্ত ছিল। ওইদিকে গোপালের ভোগ রান্না হতো, আর এটা ছিল রাজবাড়ির রান্নাঘর। চলো দেখি পাশের ঘরটা পর ঘুরে আসি। রানীর প্রাইভেট রুম, এই গোপালের ভক্ত ছিল গোপালের। এটা ছিল রানীমার লিভিং রুম। ওই দেখো না, পানির বাটাটা সামনে সাজানো ছিল। পুজোর ঘর, আর সেই সাথে লাগোয়া রানীর শয্যা ঘর। দেখছো কি সুন্দর ফিগারিংস গুলোকে সাজিয়ে এক্সপ্রেস করা রয়েছে। খেলার সাজ সরঞ্জাম গুলো দেখো কি সুন্দর ভাবে রাখা রয়েছে। আর এটা রানীর শয়ন কক্ষ। সামনে যে হোটেলটা দেখছো, এখানে আম্বানিতে ফটোশুট হয়েছিল। এখন যেন মনে হচ্ছে পাও জবাব দিয়ে দিয়েছে। চলে এসেছি স্টোন গ্যালারিতে। কি দারুণ না স্কাল্পচার মূর্তিগুলো। এই দেখো, গণেশ ঠাকুরের কি সুন্দর একটা রূপ, অদ্ভুত, একদম অন্যরকম না? পাশের ঘরটা বিলাপাড়ির বন্দনা গৃহ। সেই মতো দেখো না, বাদ্যযন্ত্রগুলো কি সুন্দর সাজিয়ে রাখা রয়েছে, বেশ যত্ন সহকারে গোছানো আছে। আর সামনে দেখছো একটা কি সুন্দর প্রদীপ জ্বলছে। এখন যে জায়গাটায় প্রবেশ করতে যাচ্ছি, সেই গ্যালারিটার নাম হচ্ছে সিম্ফনি অফ মেভার। মানে যত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস রয়েছে, বা রাজারা বংশানুক্রমে যেসব বাদ্যযন্ত্রগুলো ব্যবহার করতেন, সেগুলো এখানে প্রিজার্ভ করে রাখা রয়েছে। ওই ছোট্ট জানলাটা দিয়ে দেখলে উদয়পুর প্যালেসের একটা অংশ দেখা যাচ্ছিল। কি ভাবে সুন্দর লাগছিল না দেখতে। এটা হচ্ছে গ্রামাফোন। বংশ পরম্পরায় ওই গ্রামাফোনটি ব্যবহার হয়ে আসতো। চল তো দেখি, হীরক ওইদিকে দাঁড়িয়ে ডাকছে, নিশ্চয়ই কিছু একটা সুন্দর জিনিস রয়েছে। পিয়ানোর পাশে যে দেখছো, ওই দুটো রেডিও। কিরকম অদ্ভুত না, শেপগুলো যেন একদম অন্যরকম। এখন যেখানে প্রবেশ করব, সে গ্যালারির নাম হচ্ছে স্প্লেন্ডার অফ সিলভার।
মানে এই রয়্যাল ফ্যামিলির যেসব জিনিসপত্রগুলো সিলভারে তৈরি করা ছিল বা রূপোর জিনিসপত্র, ওইগুলো এখানে সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে। আর সেই সঙ্গে পাশে দেখো ডিসক্রাইব করে লিখে রাখা হয়েছে রূপোর বাটি, ঘটি, চামচ, ছুরি। এ দেখো না রানীমার সাজসজ্জার জিনিস। বাবা হেন কিছু নেই যে এখানে খুঁজলে পরে পাওয়া যাবে না। ওই গাইড ভদ্রলোক বলছিলেন এই রাজপ্রাসাদে প্রায় 3500 কেজি মতো সোনা রয়েছে। ওই হুক্কাটা দেখলে কি দারুণ না! আর সত্যি রূপোর এত দামি দামি জিনিস, সব দেখো না একেবারে ছকছক করছে যেন। চলো দেখি, এবার একটুখানি জোর পায়ে এগোতে হবে, অনেকটা পিছিয়ে পড়েছি গো। সবকিছুই এত দর্শনীয় বস্তু ওই মনে করা দাবার বোর্ডটা দেখলে। আর সেই সঙ্গে দেখো না কত ধরনের আতর ওখানে সাজিয়ে রাখা রয়েছে। প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি, এখান থেকে বেরিয়ে খেতে যাব, তখন আবার দেখা হবে।